নমস্কার। ব্রিটিশ শাসনকালে মেঘনাদ সাহা ভারতবর্ষ তথা সারা বিশ্বে একজন খ্যাতিনাম তাত্ত্বিক পদার্থবিদ হিসাবে সমাদৃত হয়েছিলেন। 1920 দশকে তিনি নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণে তাপীয় আয়নীকরণ তত্ত্বে উল্লেখযোগ্য অবদান রাখেন। মেঘনাদ সাহা পরমাণু বিজ্ঞান, আয়নমণ্ডল, পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেন। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে আজকের আলোচ্য বিষয় বিশ্বে খ্যাতনামা বিজ্ঞানী মেঘনাদ সাহা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলাদেশ চিরকালে অজস্র কৃতি সন্তানের জন্ম দিয়েছে। জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্য ও সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে এইসব বরেণ্য মানুষ বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বিজ্ঞান সাধনার ক্ষেত্রে মেঘনাদ সাহা তেমনই একটি নাম। 19 শতকের 9-এর দশকে ভারত মাতার গর্ভে যেসব বরেণ্য সন্তান জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিজ্ঞানী মেঘনাদ সাহা অন্যতম। তথা ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা যার অবদান সর্বাগ্রগণ্য, যার আবিষ্কৃত তাপীয় আয়নবাদ পদার্থবিজ্ঞানের এক মূল্যবান তত্ত্ব, নব পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞানের নানা শাখায় যার অসামান্য অবদান, যার উদ্যোগে কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা সেই বিজ্ঞান মেঘনাদ সাহার জন্ম আজ থেকে 128 বছর আগে 1993 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর ঢাকা জেলার শেওড়াফুলি বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার শেওড়াতলি গ্রামে জগন্নাথ সাহা মহাশয়ের ঔরসে এবং মাতা ভুবনেশ্বরীর গর্ভে মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেন। পিতার জগন্নাথ সাহা মহাশয় দোকানি। 8 সন্তানের অন্নবস্ত্রের সংস্থান করাই তার কষ্টদায়ক ছিল। তাই অভাব অনটনের পরিবারের সকল অনিশ্চয়তার মধ্য দিয়ে গড়ে উঠেছিল মেঘনাদ সাহার জীবন। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করার পর তিনি যান বাড়ি থেকে 7 মাইল দূরে শিমুলিয়া গ্রামের এক ইংলিশ মিডল বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে তিনি পেয়েছিলেন একদল অতি দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলীর কাছে অধ্যয়নের সুযোগ, যাদের কথা চিরকাল তিনি অত্যন্ত শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছেন। এখান থেকে মিডিয়া স্কুল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি বৃত্তি নিয়ে 1905 খ্রিস্টাব্দে ভর্তি হন ঢাকা কলেজিয়েট বিদ্যালয়ে। স্বাধীনতা আন্দোলনের ঢেউ এ সময় উত্তালতর হয়ে উঠেছিল। ভারতবর্ষ তথা বাংলার জাতীয় জীবনে এসেছিল নবজাগরণের ঢেউ। যুগান্তকারী সংকটময় সময় 1905 খ্রিস্টাব্দ। 1905 খ্রিস্টাব্দের এই 7ই অগাস্ট বঙ্গভঙ্গ ঘোষণা হওয়ার বাঙালি টাউন হলে বিশাল প্রতিবাদ সভায় ফেটে পড়েন। এই আন্দোলনে প্রতিরোধের উপায় হিসেবে 4টি কর্মসূচির ঘোষণা করা হয়: বয়কট, স্বদেশে জাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিরোধ। কলকাতা তখন ব্রিটিশ শাসিত বিস্তৃত ভারতবর্ষের রাজধানী। কলকাতা তথা বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় ধর্ম নির্বিশেষে জাতীয়তাবোধে উদ্দীপিত করেছিল বাংলার সব স্তরের মানুষকে। বাংলার ছাত্র সমাজ, কবি, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, রাজনীতি ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ দেশমাতৃকার মন্ত্রে উদ্দীপিত করে তুলেছিল বাংলার মানুষকে। সৃজনশীলতার নানা ধারাকে করেছিল সঞ্জীবিত। বিভিন্ন জনমুখী কর্মসূচি আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে তুলেছিল সহজেই। প্রতিবাদ ও প্রতিরোধের নানা পথ আবিষ্কৃত হয়ে চলেছিল একের পর এক। এই বঙ্গভঙ্গ আন্দোলনে বিক্ষুব্ধ জাতীয় ছাত্র সমাজ তীব্র ক্রোধে জ্বলছে। সে ঢেউ ঢাকার কলেজিয়েট বিদ্যালয়ের দাঁড়িয়ে আঘাত হেনেই ফিরে যায়নি, জ্বর তুলেছে সেখানকার ছাত্রবৃন্দের মনে। তাই মেঘনাদ সাহা সহ কিছু উঁচু শ্রেণীর ছাত্ররা গভর্নর স্যার
র্যাম্পেল ফিল্ডে ফুলারের বিদ্যালয় পরিদর্শনের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ মেঘনাদ সাহার বৃত্তি হয়ে যায় বন্ধ এবং ঢাকা কলেজের বিদ্যালয় থেকে তাকে করা হয় বহিষ্কার। এবারে তিনি ভর্তি হন স্থানীয় বেসরকারি কিশোরীলাল বিদ্যালয়ে। এখান থেকে মেঘনাদ সাহা 1909 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় পূর্ববঙ্গীয় পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হন এবং ইংরাজি, বাংলা, অঙ্ক ও সংস্কৃতে সর্বাপেক্ষা বেশি নম্বর পান অভিযুক্ত বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে। এন্ট্রান্স পাস করে মেঘনাদ সাহা আসেন ঢাকা কলেজে। ঢাকা কলেজে পড়াকালীন তিনি অধ্যাপক নগেন্দ্রনাথ সেন মহাশয়ের কাছে জার্মান ভাষা শেখেন। এখান থেকে অঙ্ক ও রসায়নে সর্বোচ্চ নম্বর সহ আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হন। উচ্চতর পড়াশোনার জন্য তাকে আসতে হলো কলকাতায়। ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। 1911 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের স্বর্ণযুগ। এই সময় তিনি অধ্যাপক হিসাবে পেলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, স্যার ডিএন মল্লিক, সিই কুলিশ সহ আরও অনেক স্বনামধন্য ব্যক্তিকে। ক্লাসে সহপাঠী হিসাবে পেলেন জ্ঞানচন্দ্র ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, সুরেন্দ্রনাথ মুখার্জি, টি সারাভানো মুঠু, শৈলনাথ ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তিকে। পরবর্তীকালে এরা নিজ নিজ ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন শাখা নিজেদের সংশাসিত যোগ্যতা প্রমাণ করেছিলেন কঠোর অধ্যবসায়ের মাধ্যমে। তৎকালীন শিক্ষক মহাশয়রা তাদের প্রাণী যে জাতীয়তাবোধে অনির্বাণ দীপশিখা যা প্রজ্বলিত করেছিলেন, তারই ফলস্বরূপ তারা ভারত মাতার নাম পৃথিবী বিজ্ঞানের মানচিত্রে স্বর্ণাক্ষরে লিখবার মতো ব্রত নেন। বিএসসি এবং এমএসসি এই দুই পরীক্ষাতে মেঘনাদ সাহা প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং প্রথম স্থান অধিকার করেন সত্যেন্দ্রনাথ বসু। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অর্থাভাব তার সঙ্গ ছাড়েনি। বিদ্যালয়ের পঠন সমাপ্ত হলে অর্থ সংকট আরও প্রবল হয়। অর্থ সংকট মোচনের জন্য তিনি ইন্ডিয়ান ফাইন্যান্স পরীক্ষায় বসতে চেয়েছিলেন সরকারি উচ্চপদ লাভের আশায়, কিন্তু ব্রিটিশ সরকার নেতাজি সুভাষ, বাঘাযতীন, পুলিনদাস প্রভৃতি সহ সঙ্গে ঘনিষ্ঠতার জন্য তাকে এই ধরনের পরীক্ষায় বসার অনুমতি দেননি। বাস্তবিক সক্রিয়ভাবে বিপ্লবে অংশগ্রহণ না করলেও মানুষ মেঘনাদ ছিলেন বিপ্লবের সমর্থক। সত্যের জন্য বিপ্লব, জ্ঞানের জন্য বিপ্লব, ন্যায়ের জন্য বিপ্লব তার জীবনের প্রতিটি সোপানে লক্ষ্য করা যায়। বিজ্ঞান চেতনা থেকেই সমাজের বিজ্ঞানী নির্ভরতা বাড়তে পারে। বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগ আর প্রকৃতির রহস্য উন্মোচনের অমোঘ আকর্ষণ তাকে পরিচালিত করেছিল বিজ্ঞান গবেষণার দিকে। মেঘনাদ সাহার বৈজ্ঞানিক জীবন 1917 খ্রিস্টাব্দ থেকে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত নানা ঘটনায় বর্ণময়। তিনি তার গবেষণার মধ্য দিয়ে পরীক্ষাগারী বিজ্ঞানকে, মহাকাশে এবং জ্যোতির পদার্থবিদ্যাকে মৌলিক পরমাণুর বিজ্ঞানের সঙ্গে যুক্ত করেন। মেঘনাদ সাহা কখনই শুধু তাত্ত্বিক গবেষণা করেই সন্তুষ্ট থাকতে পারেননি। তিনি পরীক্ষামূলক পদ্ধতির কোষ্ঠী পাথরে তাত্ত্বিক গবেষণার ফলাফল যাচাই করে তবে তিনি শান্তি পেতেন। যদিও তখন কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক গবেষণা চালাবার মতো আর্থিক বা যান্ত্রিক কোনো রকম স্বাচ্ছন্দ্যই ছিল না, তবু অত্যন্ত সুকৌশলভাবে যান্ত্রিক পরীক্ষার দ্বারা তিনি ম্যাকওয়েলের তড়িৎ চৌম্বকীয় তথ্যজাত তথ্য বিকিরণ লাইট বস্তুর উপর যে চাপ সৃষ্টি করে তা পরিমেয় নির্বল প্রমাণ করেন এবং সুনির্দিষ্ট রূপে পরিমাপ করতে সমর্থ হন। এই কাজের জন্য মেঘনাদ সাহাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিএলসি ডিগ্রি দেন। ইতিমধ্যে জ্ঞানপিপাসু মানুষটির জ্ঞানের পরিধির বিস্তার বৃহৎ থেকে বৃহত্তর হতে চলেছে। জ্বালানি সঞ্চয় কহে যাবার পর পরিপূর্ণ উদ্যমের সঙ্গে মেঘনাদ সাহা গবেষণা শুরু করলেন সম্পূর্ণ নতুন এক ক্ষেত্রে, জ্যোতি পদার্থবিদ্যা নিয়ে। মৌলিক পদার্থের আনয়ন এবং নির্বাচনমূলক বিকিরণের চাপ, এই দুই ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্যই বৈজ্ঞানিক মেঘনাদ সাহা চিরভাস্কর।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুবাদে তাপ গতিবিদ্যার ছিল তার প্রগাঢ় পাণ্ডিত্য। সেই জ্ঞানও কোয়ান্টাম তত্ত্বের বিভিন্ন ধারণা কাজে লাগিয়ে তিনি তাপ আনয়ন তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং পরে তা প্রয়োগের করে তারার বর্ণমণ্ডলীর কতকগুলি অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দেন। এই সকল গবেষণালব্ধ ফলাফল 1920 খ্রিস্টাব্দে ফিজিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয়। এই গবেষণা দেখানো হয়েছিল যে তারার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরে তাপমাত্রা ও চাপের সাথে এই স্তরে অবস্থিত বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর আয়ন সংখ্যার ঘনত্বের একটি নির্দিষ্ট সম্পর্ক আছে এবং এই সম্পর্কটি যে সমীকরণের দ্বারা সাংকেতিকভাবে বর্ণনা করা যায় তাকে সাহা আয়নন সমীকরণ বলা হয়। এই সমীকরণের প্রয়োগে কোনো তারার বর্ণালী থেকে আগত রেখার গভীরতার মাপ থেকে তারার অভ্যন্তর তাপমাত্রা, আয়ন ঘনত্ব ইত্যাদি পরিমাপ করা সম্ভব হয়েছে। এটি বিগ ব্যাং পরবর্তী আদিম মহাবিশ্বে বিভিন্ন হালকা মৌলিক পদার্থের প্রাচুর্য নির্ণয়ে তারার বিবর্তনের বিজ্ঞানেরও প্রয়োগ করা হচ্ছে। মূলত এই গবেষণাটি ম্যাগনাস সাহাকে বিশ্ববিজ্ঞানের দরবারে বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিদদের সাথে একাসনে বসার জায়গা করে দেয়। জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার ম্যাগনাস সাহা 1921 খ্রিস্টাব্দে লন্ডনের এম্পেরিয়াল কলেজের অধ্যাপক আলেকজান্ডার ফাউলার ও জার্মানির অধ্যাপক ওয়াল্টার নানটেস্টের গবেষণাগারে 2 বছর গবেষণা করার পর কলকাতা প্রত্যাবর্তন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন। এখানে তিনি হাতে কলমে পরীক্ষার জন্য একটি গবেষণার স্থাপনের চেষ্টা করেন, কিন্তু নানা কারণে সে চেষ্টা সফল হয়নি। এই সময়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে যোগদান করেন। এখানে তিনি দীর্ঘ 16 বছর অধ্যাপনা ও গবেষণা করেন। গড়ে তোলেন বিখ্যাত স্পেকট্রোস্কোপি ল্যাবরেটরি এবং বিশিষ্ট গবেষক দল। এখানে থাকাকালীন তিনি পদার্থবিদ্যার মৌলিক গবেষণার বিশ্ব স্বীকৃতি স্বরূপ 1927 খ্রিস্টাব্দে FRS নির্বাচিত হন। 1934 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত ম্যাগনাস সাহা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত ছিলেন। 1938 খ্রিস্টাব্দে অধ্যাপক CB রমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত অধ্যাপকের পদ ত্যাগ করে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চলে গেলে অধ্যাপক ম্যাগনাস সাহা এ পদে নিজের পুরানো জায়গায় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। এই সময় বিশ্ববিজ্ঞানে নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পট পরিবর্তন ঘটে। যুগোপযোগী গবেষণায় আগ্রহী ম্যাগনাস সাহা সেই তালে পা মেলান। প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, বর্তমানে যার নাম সাম ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। ডাক্তার ম্যাগনাস সাহা অমৃত্য ছিলেন এই ইনস্টিটিউটের অবৈতনিক ডিরেক্টরেট। বিজ্ঞান ইতিহাসে বিজ্ঞানী ম্যাগনাস সাহা যেমন এক বিশাল অধ্যায়, মানব কল্যাণের চিন্তায়ও ততোধিক বিশাল। তার লেখা বইগুলির মধ্যে রয়েছে দি প্রিন্সিপাল অফ রেভলিউশনারি প্রিন্সিপাল অফ দ্য ফিজিক্স। ম্যাগনাস সাহার কর্মকাণ্ডের পরিব্যাপ্ত ছিল অসীম। সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা মারফত দামোদর উপত্যকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা প্রভৃতি বিচিত্র বিষয়ে গবেষণা তার বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে। ম্যাগনাস সাহা ছিলেন একজন সমাজবাদী ও দামোদর উপত্যকা পরিকল্পনা তারই অবদান। ভারতীয় নদীগুলির চিরস্থায়ী বন্যা সমস্যা নিয়ে সারা জীবনে তিনি গভীরভাবে চিন্তা করেছেন। বিজ্ঞানী ম্যাগনাস সাহার চেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ও গ্লাস সিরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হয়। বিজ্ঞানী ম্যাগনাস সাহা সেই সমস্ত ব্যক্তিত্বের একজন যাদের একক জীবনের মধ্যে আমরা দেখতে পাই ভূমাত্রিক কর্মধারার বর্ণময় সঙ্গম।
তিনি তার একক জীবনী দেখেছেন বৈজ্ঞানিক চেতনার আলোকহীনতায় প্রায় অন্ধকার সমাজের উপর ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শাসকের শোষণ ও নিপীড়ন। তার সাথে যুক্ত ছিল দেশীয় সমাজতান্ত্রিক সমাজের অভ্যন্তরীণ শোষণ, পীড়ন ও বর্ণবৈষম্য ইত্যাদি। তাই তিনি এর বিরুদ্ধে অঘোষিত সংগ্রাম চালিয়েছেন বিজ্ঞান জীবনের পাশাপাশি আজীবন। অন্ধ কুসংস্কারের কবল থেকে সমাজকে মুক্ত করার এক অবিচল ব্রত ছিল তার অন্তরের মূলে। নিপীড়িত দুস্থ মানুষের প্রতি সংবেদনশীলতা ছিল তার চরিত্রের ভিত্তি। বাম সমর্থিত দক্ষ ও সক্রিয় নির্দল সাংসদরূপে চিহ্নিত হয়েছিলেন লোকসভায়। তবে এই সক্রিয় রাজনৈতিক জীবনের মেয়াদ ছিল অতি অল্প। সোভিয়েত সুরিত সমিতি এফএসইউ গঠনের সূচনা পর্ব থেকে সাম্রাজ্যবাদ বিরোধীরা দেশপ্রেম ও সমাজতন্ত্রের উপর বিশ্বাস ন্যস্ত করেছিল বলে তার ব্যক্তি বাংলা ছাড়িয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছিল। স্বাধীন ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বহুমুখী ও সর্বাঙ্গীনভাবে গড়ে তোলার জন্য সংগঠনের নামের পরিবর্তন হয় 1952 খ্রিস্টাব্দে। নাম হয় ভারত সোভিয়েত সংস্কৃতি সমিতি, ইস্কাপ। পশ্চিমবঙ্গে এই সমিতির প্রথম সভাপতি ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা। আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তুলতে ভুলবেন না যেন। নমস্কার। Para entrar